নিপুণ চাই ইমনের ক্যারেক্টার এস্টাবলিশড হোক, খুব করে হোক। ইমনও সেটাই চাচ্ছে। আমার নকলের কিছু বিষয় নিয়ে আসছে আমার কাছে। যদি সিনেমা নাও বানাই তবু নকলের কাজ দিয়ে যাবো না। নকল যারা করে আমি সবসময় তাদের সমালোচক। তুমি ছাড়া কেউ নিপুণ আর হচ্ছে ইমন, সম্ভবত তাদের মধ্যে দারুণ একটা কেমিস্ট্রি আছে। ইমনের ক্যারেক্টার এস্টাবলিশড না করার জন্য নিপুণ একটু বাগড়া হয়ে দাঁড়াচ্ছিল। যদি তোমাকে হারাই 11 দিন একটা সিনেমার শুটিং হওয়ার পরে আমি নিপুণকে সরিয়ে দিই সিনেমা থেকে। কেন জানেন? নিপুণ আমার 2 বার ফোন ধরে নাই, 2 দিন ফোন ধরে নাই। আমি 3rd দিন আর ফোন দিই নাই তাকে। প্রশ্নও তুলি নাই, অভিযোগও দায়ের করি নাই সে আমার সিনেমাতে কেন শিডিউল ফাঁসাচ্ছে। প্রশ্নই আসে না। আমি তোমাকে বাদ দিয়ে দিলাম। এই নিঃশ্বাসে না পাই। হাসপাতালের কেবিনে যে বেড বিছানা থাকে, বিছানায় শুয়ে শুয়ে 2 বিছানায় 2 জন শুয়ে শুয়ে, আমি আর নীরব এক বেডে, নীরব এক বেডে, আমি আরেক বেডে, মাঝখান দিয়ে আমার অ্যাসিস্ট্যান্ট গ্রুপ পরামর্শ করতে কাকে নেওয়া যায় কাকে নেওয়া যায়। এভাবে আর কি অনেক গবেষণা করতে করতে একটা সময় মনে হলো যে নিপুণকে নেওয়া যেতে পারে। বয়স কাঠামো, এখানে একটা ম্যাচুরিটির প্রয়োজন আছে, বয়স কাঠামো। আর নিপুণ তখন গ্ল্যামারাস। আমি যখন ওই প্রথম সিনেমা শুরু করেছি তো নিপুণকে নিই। তো নিপুণের সাথে আমার এগ্রিমেন্ট হয়ে গেল, কাজটাও সুন্দরভাবে। ইমন যুক্ত হয়ে গেল এই ছবির সঙ্গে। তখন 2টা হিরো, তো নীরব ইমন, নিপুণ। ইমন যুক্ত হওয়ার পরে যে ঘটনাগুলো ঘটলো, যে গল্পের কিছু আমূল পরিবর্তনের কথা উঠল ইমনের ক্যারেক্টারটাকে এস্টাবলিশড করার জন্য। মানে পদ্মাপাড়ের পার্বতী উপন্যাস অবলম্বনে ইমনের যে চরিত্রটা করা হয়েছিল, অ্যাকচুয়ালি তো আমি ইমনকে বেস করে করি নাই, কারণ ওইখানে কে না কে থাকবে আমি নিজেও তো জানতাম না। লেখক যখন গল্প লেখে তখন তো শিল্পী মাথার মধ্যে থাকে না। তো আমি তো ইমন যখন যুক্ত হয়েছে তখন নিপুণ চাই ইমনের ক্যারেক্টার এস্টাবলিশড হোক, খুব করে হোক। ইমনও সেটাই চাচ্ছে। ইমনকে আমি সাইনিং করিয়েছি, ইমন শুটিং করবে 2 দিন পর থেকে। হঠাৎ করে ইমন প্রচন্ডভাবে যে গল্পটা এরকম করা যায় কিনা, কোন একটা ছবির নকলের কিছু বিষয় নিয়ে আসছে আমার কাছে, যেটা আমি খুব অপছন্দ করি। বললাম আমি যদি সিনেমা নাও বানাই তবু নকলের কাজ দিয়ে যাবো না। নকল যারা করে আমি সবসময় তাদের সমালোচক, তাদের জন্য আমি নকলবাজদের দেখতে পারি না। তার চেয়ে বড় জিনিস হচ্ছে যে আপনার একটা মৌলিক গল্প, আমার মৌলিক একটা গল্পের মধ্যে আমি কেন একটা করবো এটা যায় না। আমি বললাম তোমরা নকলকে শিরোধার্য মনে করতে পারো, আমি পারবো না এটা। তো এটা নিয়ে একটা দূরত্ব তৈরি হয়। নিপুণ আর হচ্ছে ইমন, সম্ভবত তাদের মধ্যে দারুণ একটা কেমিস্ট্রি আছে। ইমনের ক্যারেক্টার এস্টাবলিশড না করার জন্য নিপুণ একটু বাগড়া হয়ে দাঁড়াচ্ছিল নানানভাবে। কিন্তু আমি খুব আমার পেশাদারিত্বের জায়গা থেকে আপোষহীন। আমি খুব জিধি দৃঢ়চেতা একজন মানুষ, বলতে পারেন আমি প্রচন্ড দৃঢ়চেতা। আমি যদি কোনো কিছু করতে চাই সেটা আমি করবই। আমি যদি কারো পিছনে লাগতে চাই তাহলে তার পিছনে লেগেই থাকবো। এটা হলো আমার অভ্যাস বা আমার জেনেটিক্যাল অভ্যাস। এটা খুবই একরোখা প্রকৃতির মানুষ আমি। সবসময় মানুষের মঙ্গল প্রত্যাশাই করি। কিন্তু কেউ যদি মনে করে যে রফিক শিকদারকে বাগে আনা খুব সহজ, এটা ভুল করবে। তো নিপুণ ইমন ওরা হয়তো চেষ্টা করে ব্যর্থ হয়েছে। ওরা ভেবেছিল পারবো আমরা রফিক শিকদারকে বায়াস্ট করতে, পারেনি। আমি বরং বলছি আমি তোমাদেরকে নিব না। টাকা যা দেবার দিয়েছি, খরচ যা হবার হয়েছে অলরেডি। কিন্তু তখন প্রায় সম্ভবত 11 দিন শুটিং হয়েছিল ছবির। 11 দিন একটা সিনেমার শুটিং হওয়ার পরে আমি নিপুণকে সরিয়ে দিই সিনেমা থেকে। কেন জানেন? নিপুণ আমার 2 বার ফোন ধরে নাই, 2 দিন ফোন ধরে নাই। আমি 3rd দিন আর ফোন দিই নাই তাকে। প্রশ্নও তুলি নাই, অভিযোগও দায়ের করি নাই যে সে আমার সিনেমাতে কেন শিডিউল ফাঁসাচ্ছে। প্রশ্নই আসে না। আমি তোমাকে বাদ দিয়ে দিলাম। এরপর এই বিষয়ে আমি 11 দিন শুটিং করার পরে আমার বেশ কয়েক লক্ষ টাকা, অনেক টাকা জানি, 11 দিন শুটিং করেছি, সাইনিং দিয়েছি, অ্যারেঞ্জ করেছি, ড্রেস অর্নামেন্ট। আমি বললাম যাক, টাকা যা যাবার গিয়েছে। আমি নিপুণ ইমন দুজনকে সরিয়ে দিলাম, নীরবকে রাখলাম।